তুমি আমায় ফেলে একা খেতে পারবে? অবশ্যই পারবো। তুই যখন শ্বশুরবাড়ি যাবি তখন কি আমি তোকে নিয়ে ভাত খাইয়ে দিব বল? মা, তখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। এখন তো তুমি আমায় অভিমান করে বলছো সর্ষে ইলিশ একা খেয়ে নিবে, কিন্তু যখন আমি শ্বশুরবাড়িতে চলে যাব তখন তুমি চাইলেও আমাকে রোজ কাছে পাবে না। পরিস্থিতি তখন তোমাকে মানিয়ে নিতে বলবে। কথাগুলো বলার সময় অথয়ের কণ্ঠস্বর কাঁপছিল। মেয়ের কথা শুনে সাবিনা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। অথয়ের পাশে গিয়ে বসলেন। দ্রুত অথয়কে বুকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের পরশ বুলিয়ে কাঁদো গলায় বললেন, ধুর পাগলি, মন খারাপ করিস কেন? তোর নানুকে ছাড়া আমি আছি কেমন করে? তোরও যখন বিয়ে হবে তুই উল্টো আমাকে ভুলে যাবি। আমি মোটেও তোমাকে ভুলে যাব না। অথয় ওর মায়ের বুকে মাথা গুজে কেঁদে ফেলল। সাবিনার দু চোখে পানি। আসলে মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টদায়ক সম্পর্ক বুঝি বিয়ে। বাবা মায়ের কাছ থেকে চিরকালের জন্য দূরত্ব। অথয়ের কান্না ভাব মিইয়ে যায় ওর আব্বুকে দেখে। সাবিনা ফোন করে মেয়ের মন খারাপের গল্প বাবাকে শোনালো। তারপর বাবা মেয়ের ফেভারিট চকলেট আইসক্রিম এবং একটা গোলাপ ফুল। অথয় তো হুট করে ওর আব্বুর কাছ থেকে সারপ্রাইজ গিফট পেয়ে আনন্দে আত্মহারা। রাতের খাবার সবাই একসাথে খেলো। সাবিনা নিজ হাতে খাইয়ে দিলেন মেয়েকে। মেয়ে তো আনন্দে আটখানা, মেঘনা চাইতে জল। রাতের খাবারের পর অথই আলফাজের সঙ্গে চাকরি ছাড়ার ব্যাপার এবং প্রহরের আজ এই বাড়িতে আসার পেছনের কারণ জানালো। সবটা শুনে আলফাজ বলল, তাহলে কাল অফিসে গিয়ে কথা বলে দেখ। ঠিক আছে আব্বু। রোজকার মতোই আজও অথই শাড়ি পরে অফিসে যায়। অফিসের ভিতর ঢুকতেই ইশতিয়াকের সঙ্গে দেখা হয়ে যায় অথয়ের। অথয়কে দেখে ইশতিয়াক হাসি মুখে এগিয়ে এসে বলল, তুমি এসেছো? তুমি জানো না গতকাল বিকেলে কি ঝড়ই না গিয়েছে আমার উপরে? কেন, কি হয়েছিল? তোমার রিজাইন লেটার প্রপোজ স্যারের ডেস্কে পৌঁছানো মাত্রই আমার ও মিস্টার ইশতিয়াক। অথয় এবং ইশতিয়াক দুজনে পেছনে ঘুরে তাকালো। প্রহর দাঁড়িয়ে আছে। ইশতিয়াক ঢোক গিলে কোনো মতে বলল, জি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? Get out from here. Do your work properly. ইয়েস স্যার। ইশতিয়াক চলে গেছে নিজের কেবিনের পথ ধরে। অথয় প্রহরের দৃষ্টি বাঁচিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু প্রহর ওকে ডাক দেয়। অফিসে ঢুকে সোজা আমার কেবিনে আসা উচিত ছিল আপনার, রাইট? ইয়েস স্যার। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন কেন? ফর্মালিটি। অফিস আওয়ারে ভদ্রতা দেখাতে গিয়ে আপনারা যে আমার কতখানি লোকসান করেছেন একমাত্র ওপরওয়ালা জানে। আমার কেবিনে আসবেন, তা 10 মিনিটের মধ্যে, কারণ 9টায় আমার মিটিং আছে। কথাগুলো বলে প্রহর চলে যায়। আর অথয় ভেঙচি কেটে বলল, অফিস আওয়ারে ভদ্রতা দেখাতে গিয়ে আপনারা যে আমার কতখানি লোকসান করেছেন একমাত্র উপরওয়ালা জানে। আমার কেবিনে আসবেন, তাও 10 মিনিটের মধ্যে, কারণ 9টায় আমার মিটিং আছে। কেন? আমরা আপনার কি এমন ক্ষতি করে ফেললাম? আমাদের কথা আমরা খরচ করেছি, কিন্তু আপনার এত মাথা ব্যথা কেন? প্রহরকে আচ্ছা মতো মনে মনে বকলো। তারপর প্রহরের কেবিনের উদ্দেশ্যে রওনা হলো। প্রহরের কেবিনের দরজার সামনে সে ঠায় দাঁড়িয়ে আছে। অথয় মন কু গাইছে। যদি সেদিনের মতো প্রহরকে আর ইমানিকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে এই ভয়। তবুও তো ভেতরে যেতেই হবে। অস্বস্তি নিয়ে দরজায় নক করলো অথয়। কাম ইন। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখতে পেল অন্য এক প্রহরকে। নেভি ব্লু রঙের স্যুট পরা প্রহরকে নীলচে পাঞ্জাবিতে বড্ড অচেনা দেখাচ্ছে। অথই সন্দিহান হয়ে পড়েছে। লোকটা কি কোথাও ঘুরতে যাবে নাকি? যেতেও পারে। শখানেক বান্ধবী হয়তো জুটিয়ে রেখেছে। তাদের মধ্যে থেকে হয়তো কারো মন রক্ষা করার জন্য পাঞ্জাবি পরে পুরো বাঙালি বাবু সেজে বসে আছে। বসুন। প্রহরের কথায় ধ্যান ভঙ্গ হলো অথয়ের। প্রহরের মুখোমুখি চেয়ারে বসলো অথয়। প্রহর ডেস্কের ড্রয়ার থেকে একটা কাগজ বের করে অথয়ের সামনে তুলে ধরল। অথয় দেখলো গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা এগ্রিমেন্ট পেপার। আপনার স্বাক্ষরকৃত এগ্রিমেন্ট পেপার পড়ে দেখুন কি কি শর্ত দেওয়া আছে। অথয় কাগজটা হাতে নিয়ে সবগুলো শর্ত একে একে পড়ে নিল। শর্তগুলো পড়ে শেষ করলো, দীর্ঘশ্বাস ছাড়লো। অসহায়ের ন্যায় প্রহরের দিকে তাকিয়ে বলল, আগামী 3 মাস না হয় আমি চাকরিটা কন্টিনিউ করলাম, কিন্তু অফিসিয়াল ড্রেস পরতে পারবো না আমি। সরি স্যার, আমি পারবো না। চাকরি কন্টিনিউ করতে হবে, সেই সঙ্গে অফিসিয়াল ড্রেস পরতে হবে আপনাকে। নো স্যার, আই ক্যান্ট ডু ইট। পারতে তো আপনাকে হবে, কারণ এটা একটা প্রতিষ্ঠান। এখানে সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে। আপনি চাইলে মন মতো চলতে পারবেন না। এই যে আপনি রোজ শাড়ি পরে আসেন, এটা কি অফিসের রুলস ব্রেকের মধ্যে পড়ছে না? ইয়েস স্যার। ভেরি গুড। আপনি তো এই তো বুঝতে পেরেছেন। এবার আগামীকাল থেকে অফিসিয়াল ড্রেস পরে আসবেন। আজ অফিসের ছুটির পরে মিস্টার ইশতিয়াকের কেবিন থেকে ড্রেস নিয়ে যাবেন। ওকে স্যার। তাহলে এখন আসতে পারেন। অথয় বের হয়ে এলো প্রহরের কেবিন থেকে। অথয় কেবিন থেকে চলে যাওয়ার পর চেয়ারে গা এলিয়ে দিয়ে পেপার ওয়েট হাতে নাড়াচাড়া করতে করতে প্রহর বলে উঠল, তোমার শাড়িতে কেবল আমি দেখব,
অন্য কেউ তোমার এই দেবী রূপ দেখুক, আমি সহ্য করতে পারি না। অফিস আওয়ার শেষ। অথই ইস্তিয়াকের কেবিনে যাওয়ার সময় দুটো এমপ্লয়ির কথা শুনে থমকে দাঁড়ালো। দুজন বলাবলি করছে। অফিসিয়াল ড্রেসের চক্করে কিছুই বুঝলাম না। হুট করে এক রাতের মধ্যে এমন ডিসিশন কেন যে নিল প্রহর স্যার, বুঝতেই পারছি না। অথই আর দাঁড়ালো না সেখানে। ইস্তিয়াকের কাছ থেকে ড্রেস নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। আগামীকাল অফিসে গিয়ে সরাসরি প্রহরের সঙ্গে কথা বলবে। যে রুলস আগে ছিল না সেই রুলস তাড়াতাড়ি কাগজে ইনক্লুড করে কেন তাকেই বোকা বানানো হলো। পরবো না অফিসিয়াল ড্রেস, আগামীকাল শাড়ি পরে অফিসে যাব। আগে মিস্টার প্রভুকে জবাব তো দিতে হবে, তারপর রুলস সহ অন্য কিছু। পরের দিন সকালে অফিসে এসে অথই সর্বপ্রথম প্রহরের কেবিনে চলে যায়। দরজায় নক করলে ভেতর থেকে প্রহর ভেতরে ঢোকার অনুমতি দেয়। অথই কেবিনে ঢুকে সালাম দেয়। অথই কণ্ঠস্বর শুনে প্রহর ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ডেস্কের সামনে তাকালো। কালো শাড়ি, বেলি ফুলের বাঁধনে আটকে যাওয়া খোপায় অথইকে আজ ভীষণ অন্যরকম দেখাচ্ছে। পরিণত লাগছে হুট করে। প্রহর নিজের দৃষ্টিকে সংযত করলো। অথইকে বসার অনুমতি দিয়ে ফের ল্যাপটপে দৃষ্টি রাখলো। অথই চেয়ারে বসলো। মুখোমুখি হলো প্রহর এবং খেয়া। রাতারাতি অফিসের রুলস বদলে দেওয়ার প্রধান কারণটা কি জানতে পারি? অথয়ের কথা শুনে প্রহর ভ্রু কুঁচকে তাকালো। অথয় প্রহরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নাকি আমাকে আটকে রাখার জন্য আপনি রুলস বদলে ফেলেছেন? অথয়ের মুখে এই কথা শুনে প্রহর ল্যাপটপ বন্ধ করে বলল, আপনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাবেন? মানে বুঝতে পারছেন না? তাহলে আমি বুঝিয়ে দিই আপনাকে। আপনাকে যখন যাচাই বাছাই করে অফিসের একজন এমপ্লয়ি বানানো হলো, তখন আপনাকে কিছু রুলস এবং কন্ডিশন দেখানো হয়েছিল। আপনি স্বাচ্ছন্দ্যে সেই রুলস এবং কন্ডিশন মেনে কাগজে সাইন করেছেন। এখন আপনি যদি কন্ডিশন ব্রেক করে চাকরি ছাড়তে চান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চাকরি ছাড়তে হলে আপনাকে অতিরিক্ত আরও 1 মাস অফিসে কাজ করতে হবে। তারপর আপনি নির্দ্বিধায় চাকরি ছাড়তে পারবেন। আপনাকে কেউ বাধা দেবে না। আপনাকে আটকে রাখার কোনো কারণ তো দেখছেন আমি। না আপনি আমার স্ত্রী, না আপনার সাথে আমার কোনো কমিটেড আছে। আপনি শুধু আমার অফিসের একজন এমপ্লয়ি। কথাটি মনে রাখবেন, আপনি শুধু আমার অফিসের একজন এমপ্লয়ি। প্রহরের কথা শুনে অপমানে মুখ থমথম করছে অথয়ের। কেঁদে ফেলার মতো মেয়ে অথই নয়, কিন্তু প্রহরের কথাগুলো হজম হচ্ছে না। কথার তর্কে জিতে যাওয়ার লোভ সংবরণ করতে না পেরে দ্বিতীয়বারের মতো প্রহরের উদ্দেশ্য আক্রমণাত্মক কিছু বাক্য ছুড়ে দিল অথই। অফিসের কেউ শাড়ি পরতো না, শুধু আমি শাড়ি পরে আসতাম। অফিসে শাড়ি পরে আসা যাবে না রুলস কি শুধুমাত্র আমার জন্য? এই জন্য কি রাতারাতি রুলসটা বদলে গিয়েছে? এতদিন অফিসে সবাই মন মতো ড্রেস পরেছে, কিন্তু আজ থেকে নতুন রুলস অনুযায়ী অফিসের নারী জাতির জন্য বোরকা হিসাব এবং ছেলেদের ক্যাজুয়াল ড্রেস। আমি বোরকা পরে আসবো না। দ্যাটস ইউর চয়েস। আমি আজই রিজাইন লেটার জমা করব। অ্যাজ ইউর উইশ, বাট লেটারের সঙ্গে 1 লক্ষ টাকা জমা দিয়ে যাবেন। প্রহরের কথা শুনে অথই ভ্রু কুঁচকে বলল, কিসের 1 লক্ষ টাকা? আপনাকে যে পোস্টে রাখা হয়েছে সেই পোস্টের জন্য আমাকে আরও 1 সেশন অপেক্ষা করতে হবে। দেন ইউনিভার্সিটি থেকে বাচ্চা করে স্টুডেন্ট আমি খুঁজে পাবো। ততদিন পর্যন্ত এই পোস্ট খালি পড়ে থাকবে। রুলস অনুযায়ী কোনো স্টুডেন্ট তার ট্রেনিং চলাকালীন যদি স্বেচ্ছায় চাকরি ছাড়তে চায়, তাহলে আমাদের কোম্পানি থেকে যারা এই 1 লক্ষ টাকা পেয়েছিল সে টাকা আমাদের রিফান্ড করতে হবে। বিশেষ না হলে পড়ে দেখুন। প্রহর ড্রয়ার থেকে একটা কাগজ বের করে অথয়ের দিকে বাড়িয়ে দিল। অথই ছোঁয়া মেরে কাগজটা নিয়ে রুলসগুলো পড়ে দেখলো। আহত সিংহীর মতো ফোঁসফোঁস করছে অথই। মানে সে এখন পড়েছে গ্যারাকলে। সে চাইলেও এখন এই কোম্পানি থেকে বের হতে পারবে না, কারণ সে 1 লক্ষ টাকা অথয়ের পক্ষে রিফান্ড করা সম্ভব নয়। টাকাটা তার এক বন্ধুকে দিয়েছে, ধার দিয়েছে 1 বছরের জন্য। অথয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল প্রহর। প্রহর অথয়ের চিন্তিত মুখখানা দেখেই বুঝতে পারলো চাকরিটা ছাড়তে পারবে না। অথয়কে একটু বাজিয়ে দেখার জন্য প্রহর আবারও বলে উঠল, আজ আমার কোনো মিটিং নেই, আপনি চাইলে রিজাইন লেটার জমা করতে পারেন। অথয় চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেঝের দিকে। চাকরি ছাড়াটা এখন বোকামি হবে। বোকামি করা যাবে না, মাত্র 1 মাসের ব্যাপার তো। 1 লক্ষ টাকা দেওয়ার ঝামেলা তখন ঘাট থেকে নেমে যাবে। দীর্ঘশ্বাস ফেলে অথয় প্রহরকে উদ্দেশ্য করে বলল, আমি অতিরিক্ত 1 মাস চাকরিটা কন্টিনিউ করব। তখন তো আর টাকা কিংবা চাকরি ছেড়ে দিলে কোনো ঝামেলায় পড়তে হবে না, তাই না? জি, তখন কোনো ঝামেলা পড়তে হবে না আপনাকে। ঠিক আছে, তাহলে আসছি আমি। ওকে মিস অথই, তবে আপনার সেক্টরে যাওয়ার আগে অফিসের ড্রেস পরে নেবেন। তারপর মিস তন্নির সঙ্গে দেখা করে আসবেন। অথয় বের হয়ে এলো প্রহরের কেবিন থেকে। দোতলায় যাওয়ার সময় আজ লিফট ব্যবহার করলো না। সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নিল অথই। করিডোর পেরিয়ে যাওয়ার সময় অথই আজ একটা বিষয় খেয়াল করলো।
অন্যান্য দিনের তুলনায় আজ করিডোর সম্পূর্ণ ফাঁকা। বিষয়টা তেমন গায়ে মাখল না অথই। হয়তো অফিস আওয়ার, তাই সমাগম কম। দোতলায় পৌঁছানোর পর করিডোর ফাঁকা থাকার কারণ বুঝতে পারল অথই। পুরো অফিসের সেটিংস বদলে ফেলেছে। 3 তলায় নারী স্টাফদের কর্মক্ষেত্র, পুরুষদের দোতলায়, নিচতলায় প্রহর এবং তার বাবার এহসান মির্জা সহ আরো অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের কেবিন সেখানে বরাদ্দ করা হয়েছে। অথই এই খবর শুনেছে মিস তন্নির কাছ থেকে। সবটা শোনার পর অথই নাক মুখ কুচকে বলল, প্রফেসর কি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নাকি? আরে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে, স্যার শুনতে পারলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না? আর ভালো হতেই বা কে রেখেছে? একবিংশ শতাব্দীতে এসে নারী পুরুষের মাঝে ভেদাভেদ করা অফিসে এমপ্লয়ি আমরা। এখানে ভেদাভেদের কি আছে অথই, বরং ভালোই তো হলো। কম্পিউটার স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ফেলল তন্নি। অথই তন্নির কথা শুনে বিস্মিত হয়ে বলল, ম্যাম, আপনি এডুকেটেড মানুষ হয়ে এই ধরনের আনলজিক্যাল ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করছেন? আমি না, বরং অফিসের প্রত্যেক ফিমেল এমপ্লয়ি স্যারের ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করেছে। তবে আমাদের বইয়ের পাতায় শেখানোর বুলি শেখানো হয়েছে নারী পুরুষের সমান অধিকার। সেই বুলি কি তবে লোক দেখানো? অথয়ের প্রশ্ন শুনে তন্নি থমকালো খানিক সময়ের জন্য। তারপর মুচকি এসে অথয়ের হাত ধরে বলল, অবশ্যই লোক দেখানো বুলি এটা পুরুষেরাই দেখাবে। বিভিন্ন সংস্থায় এসে এসব বুলি আওড়ায়, ছোট মেয়েদের মাথায় ঢুকিয়ে দেয়, অথচ সেই বুলি আওড়ায় যে মানুষগুলো, সেই মানুষগুলো সংস্থার বাইরে পুরো দস্তর অসুস্থ মস্তিষ্কের হয়। এমনও খবর শোনা যায় তারা তাদের নারী কলিগের সাথে অসংযতপূর্ণ আচরণ করেছে। পথে ঘাটে নারীরা যে হ্যারাসমেন্টের শিকার হয়, কাদের দ্বারা এই হ্যারাসমেন্টের শিকার হয় তারা কারা জানো? সুশীল সমাজের সুশীল মানুষগুলোর কাছে। এই অফিসে চাকরি করার আগে অন্য এক অফিসে চাকরি করতাম। সেখানকার এক কলিগ রীতিমতো আমাকে তার বেড পার্টনার হবার জন্য অফার করেছিল, জানো তুমি? রাজি হয়নি বলে একদিন অফিস আওয়ার শেষে আমার মিসবিহেভ করতে চেয়েছিল সেই শয়তানটা। হয়তো আল্লাহ সেদিন আমার ওপর রহমত করেছিল বলে আমার সম্বল হারাতে হয়নি। আমার অন্য এক পুলিশ কলিগ আমাকে বাঁচিয়েছিল। আমার ওপর আক্রমণ করা মানুষটা পুরুষ এবং আমাকে সেই আক্রমণ থেকে রক্ষা করা সেই মানুষটা পুরুষ। দুজনের শারীরিক চাহিদা একই, কিন্তু মানসিক পরিচয় ভিন্ন। দুজনেই শিক্ষিত, কিন্তু আচরণগত দিক দিয়ে একজন বিকারগ্রস্ত। তুমি যতই নারীর সমাধিকার নিয়ে আন্দোলন করো না কেন, কিছু পুরুষের স্বভাবগত দোষের কারণে নারীরা কোথাও সেফ নেই। তাহলে তো আপনার সেই কলিগের মতোই আমাদের প্রহর স্যার। হিমানি ম্যামের ইনসিডেন্ট আপনার মনে নেই নিশ্চয়ই, তাই এতটা প্রশংসা করছেন প্রহর স্যারের নামে। অথয়ের কথা শুনে তন্নি কপাট রাগ দেখিয়ে বলল, প্রহর স্যার মোটেও তেমন মানুষ নয়, বরং হিমানি ছিল মেইন কালপিট। স্যারকে সবার সামনে দোষী বানিয়ে নিজে ভিকটিম হতে চেয়েছিল। কিন্তু আমি নিজ চোখে দেখেছি। সব সময় চোখের দেখা দৃশ্য ঘটনার উল্টো বিবৃতি দেয়। তোমার চোখের দেখায় হয়তো প্রহর স্যার দোষী, কিন্তু হিমানি ইজ দ্য মেইন কালপিট, যে কিনা ক্ষমতার মোহে পড়ে নিজের দেহ সত্তাকে বিলিয়ে দিতে চেয়েছিল। নিজেকে সবার সামনে ছোট করতে সামান্য কার্পণ্য বোধ করেনি। একটা মেয়ে কেন নিজেকে খারাপ বানাতে চেয়েছিল সবার সামনে? ওই যে বললাম, ক্ষমতার মোহে। অথই আর কথা বাড়ালো না। তন্নি নিজের কাজে মনোযোগ দিল আর অথই নিজের সেক্টরে চলে এলো। কাজ করার সময় আজ তেমন অস্বস্তি হয়নি, কারণ আজ ট্রেনার পুরুষ নয় মহিলা ছিলেন। দিন শেষে অথয়ের মনে হলো সত্যি প্রহরের সিদ্ধান্তই সঠিক, কারণ নারীরা সহজে যতটা নারীর সঙ্গে মিশতে পারে, চাইলেও পুরুষের সঙ্গে ততটা পারে না। অফিস আওয়ার শেষ। অথই অফিসের ড্রেস পরে বের হয়ে এলো। নিচতলার করিডোর পেরিয়ে যাওয়ার সময় প্রহরের সামনে দিয়ে হেঁটে যায় অথই। ভেবেছিল প্রহর হয়তো তাকে চিনতে পারবে না, কিন্তু অথই কি জানে, প্রহর অথইকে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেও ঠিক খুঁজে পাবে। যতক্ষণ না পর্যন্ত অথই চোখের সামনে থেকে অদৃশ্য হয়েছে, ঠিক ততক্ষণ পর্যন্ত প্রহর তাকিয়েছিল। অথই চলে যাওয়ার পর প্রহর আনমনে বলল, তোমায় ঠিক যেভাবে দেখতে চেয়েছে আজ তেমনই দেখতে পেলাম। কালো বোরকায় চমৎকার মানিয়েছে তোমায়। প্রকাশ্যে যতটা সুন্দর তুমি, আড়ালে তার চেয়ে চমৎকার দেখায় তোমাকে। অথয়ের বাবা মাকে জিজ্ঞাসা করো তারা তাদের মেয়েকে কখন আমাদের হাতে তুলে দিবে।
এহসান মির্জা খাবার খেতে খেতে প্রশ্ন করলো নাজিফাকে। নাজিফা দীর্ঘশ্বাস ছাড়লো। অথয়ের বাবা মা কি চায় এবং প্রহর যে নতুন করে অথয়কে পেতে চাইছে সবটাই খুলে বলল। সবটা শোনার পর এহসান সাহেব নাজিফাকে জানালো যে তিনি আগামীকাল আলফাজ সাহেবের সঙ্গে দেখা করবেন। অথয়কে প্রহরের জীবনে পার্মানেন্ট ভাবে আনার জন্য যা যা প্রয়োজন সবটাই করবেন বলে আশ্বস্ত করলো নিজের স্ত্রী নাজিফাকে। নাজিফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এহসান যেহেতু বলেছে সে অবশ্যই ব্যাপারটা সামলে ফেলবে। রাত 11টা, ছাদে বসে আছে প্রহর। অপেক্ষার তারা গুনছে আকাশের দিকে তাকিয়ে। হুট করে মনে পড়ল অথয়ের কথা। তারপর মনে পড়ল ওর মায়ের বলা কিছু কথা। আগামীকাল ওর বাবা নাকি অথয়ের বাবার সঙ্গে কথা বলবে। কি হবে কথা বললে? অথয়ের মন থেকে কি ওর পার্সোনালিটি নিয়ে যে নেগেটিভ ভাবনা তৈরি হয়েছে তা কি দূর হবে? মোটেও না, বরং আরো এক ধাপ পেছনে ফিরে যাবে অথয় এবং অথয়ের পরিবার। প্রহর দূর আকাশের সবচেয়ে আলোকিত তারার দিকে তাকিয়ে বলল, অথয়কে জয় করতে হবে ভালোবাসা দিয়ে। জানি না পারবো কিনা, তবুও শেষ অবধি চেষ্টা করব। যদি না পারি তবে অন্য পথ অবলম্বন করতে বিলম্ব করবে না, বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কথাগুলো বলার সময় প্রহরকে ভীষণ অন্যরকম দেখাচ্ছে। ভালোবাসা ব্যর্থ হওয়ার ভয়ে প্রেমিক যখন ছটফট করে ঠিক তেমনই করছিল প্রহর। কোনো এক তপ্ত দুপুরে